তোমরা চোখের দিকে তাকালেই বুঝবে। তোমরা যদি নিজেরা গভীরভাবে দেখতে পারো অন্তর। তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করাই হয়নি। আগারোর এই এগ বয়লার কাম পোচার এই প্রোডাক্টটা আমি বেশ কিছুদিন ইউজ করছি। ডিম সেদ্ধ করা না এখন মানে জাস্ট চুটকির কাজ। আমরা তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি গ্যাস বাঁচানোর, তো সেই জন্য আমি যখন জলখাবারে এরকম ডিম সেদ্ধ করার থাকে আমি এই আগারোর এই এগ বয়লারটার মধ্যে বসিয়ে দিই। আমি সবসময় মিডিয়াম বয়েলটা খেতে পছন্দ করি, না হাফ বয়েল না একদম হার্ড বয়েল। তো সেই জন্য আর এটা অটোমেটিক টাইম সেট করে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, ভীষণ ভালো। তোমরা যদি নিতে চাও কিনতে পারো, আমি কখনো পোচ বানিয়েও তোমাদের দেখাবো। আর আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, চেক করে নাও। চলো আজকে ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে, দেখে নাও। গুড ইভিনিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আজকে ভেবেছিলাম ব্লগ শ্যুট করবোই না, আমি এত বৃহস্পতিবারটা ক্লান্ত থাকি না, তার উপর আজকে আয়ুষ্মান স্কুলে যায়নি। দাঁড়াও এক সেকেন্ড, ক্যামেরাটা সেট করলাম। তার কারণ হচ্ছে ভাবলাম এই আয়ুষ্মান 7:30টায় পড়তে বেরিয়ে যাবে, তার আগে অবধি আমার ঘরে ঝড় চলে। এখন প্রজেক্টের সময়, জানো তো, প্রজেক্ট করতে করতে পাগল হয়ে যায়। বাচ্চারা যত না প্রজেক্ট করে তত আমাদের করতে হয়। টিচাররাও নিশ্চয়ই জানে, কারণ যে ধরনের প্রজেক্ট দেয় সেগুলো বাচ্চাদের পক্ষে একা করা ভীষণই কঠিন। এবার সংসারের কাজ করব নাকি প্রজেক্ট নিয়ে বসে থাকবো, না সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার পড়া রেডি করাবো, টিচারদের পড়া রেডি করাবো, হিমশিম খেয়ে যায় আমাদের। দেখো অনেকে মিল পাবে না, সব স্কুলে প্রেশার সব রকম থাকে না। আইসিএসসি স্কুল মানেই যে প্রেশার তা নয়, এমন অনেক স্কুল আছে আমার চেনাশোনা, খুব বেশি প্রেশার নেই। হ্যাঁ, কিন্তু আমার ছেলের পেছনে, আমার ছেলে কেন, আমার ছেলের বন্ধুরা যারা আছে, এমন আছে অনেক বন্ধুরা অনেক ভালো, ইন্টেলিজেন্ট, অনেক পড়াশোনায় ভালো, তারপরেও সারাক্ষণ মানে পড়াশোনা নিয়েই পড়ে রয়েছে। আমার ছেলে তো তাও খেলাধুলা করে, ওঠে এদিক, মানে পড়তে চায় না। আর ওদের বাচ্চারা সারাক্ষণই পড়ছে, এরকম আছে। তো সেটাই বলছি, মানে সকাল থেকে এত ক্লান্ত আমি, দুপুরে ঘুমোইনি পর্যন্ত। কারণ আমি ভাবছি, আমি তো খেয়ে দিয়ে উঠলাম তখন 3:30 পৌনে 4টে, বৃহস্পতিবার তো দেরি হয়েছে আজকে। এবার 3:45 সব গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে তো সময় লাগে। ও আজকে জানো গুঁড়ো দুধের চা করলাম, একটুখানি দুধ ছিল, কালকে বাইরে রেখে দিয়েছিলাম, দুধটা গেছে কেটে, ওই জন্য গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেট কেনা ছিল, ওটা দিয়ে চা করলাম। তো চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। ইদানিং আমার ফিডে একটা অ্যাডভার্টাইজ খুব আসে, ঘর ভীষণ মেসি হয়ে রয়েছে, কিভাবে টাইম মেনটেন করে ঘর সামলাবো। আমার ঘর ছোট, বা আমার ঘর অনেক বড়, আরেকজনের ঘর ভীষণ ছোট, তার ঘর ভীষণভাবে মেনটেন থাকে, আমার ঘর কেন মেনটেন থাকে না, এই নিয়ে একটা অ্যাপ বেরিয়ে গেছে। আর আমি তো সেই কোন জন্ম থেকে নিজে সবসময় টাইম সেট করে ঘরের কাজ করেছি, বিভিন্নভাবেই চেষ্টা করেছি নিজের টাইমটাকে বজায় রেখে ফ্যামিলিকে যাতে সময় দিতে পারি, সংসারের কাজ যেন আমার কাছে কখনো বোঝা না মনে হয়, আর ঘরটাও যেন আমার কাছে একটা শান্তির জায়গা বলে মনে হয়। তো সেই অ্যাপের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, তার জন্য তো আমি তোমাদের বান্ধবী পায়েল আছি। আর এই যে কদিন আগে, কি গতকালই আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি, একটা মানে পবিত্র একটা দৈব স্প্রে, যেটা আমি নিজেই শিখেছি আর আমি তোমাদের সাথেও শেয়ার করেছি। আমি বলবো যে তোমরা ওই স্প্রে যেটা আমি দেখিয়েছি সেটা সবার মধ্যে শেয়ার করো। শেয়ার করলে তোমাদেরও কিন্তু পুণ্য হবে, কারণ আমরা এটা ভগবানের জন্যই কিন্তু বানিয়েছি, তাই না? তার সাথে সাথে আমাদের ঘরের নেগেটিভিটি দূর হতে বাধ্য, কারণ আমরা এত ধরনের যে ভিডিওগুলো দেখি, জ্যোতিষী হোক তারা কিন্তু সব এই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে বলে। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনচুষং তত্ত্বমস্যাদিলক্ষ্যম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো, তোমাদের তো সকাল থেকে আজকে একটু ঠাকুর দর্শন করাইনি, এই যে বৃহস্পতিবার। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করো পায়েল আজকাল যে বাটা দাও, দেখাও না। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি যেরকম এখন লিখি দিদির, স্বাগতাদির দেখে শিখেছি, তোমাদেরকেও শেখাই আর কি। এইভাবেই যেন ভক্তি আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, আমরা যেন সকলের ভালো কামনা করতে পারি, ব্যাস এইটুকুই। অন্তর থেকে যেন সকলের ভালো চাই, নারী পুরুষ যে কোনো নির্বিশেষে সকলের জন্য। আর দর্শন করো মায়ের সমস্ত কিছু, তো মা লক্ষ্মীর কৃপায় সকলের সংসার ভালো থাকুক, পরিবারের সকলে সুস্থ থাকুক, পরিবারের সকলে হাসি খুশি থাকুক, এই কামনাই করি। মা সকলের উপর আশীর্বাদের হাতটি তার বজায় রাখুক। আর এই যে সাই বাবাকেও দিয়েছি ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম। বাবা যেন হাসছে না, দেখো। আর এই যে আমার বাবা লোকনাথ, বাবা গো কৃপা করুন। আচ্ছা, বাবা লোকনাথের হয়তো তোমাদের ডিফারেন্সিয়েট করতে পারো খুব সহজেই। আমার এই বাবা লোকনাথ যখন আয়ুষ্মানের বয়স বলতে পারো 4 মাস, বাবা লোকনাথ তখন থেকে আমার ঘরে এসেছেন। আমার বাবা অনেক মনের মানে আমার অনেক ছোট থেকে একটা শখ ছিল যে আমি পাথরের লোকনাথ বাবা আসবে আমার ঘরে। তো বিয়ের পরে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এরকম অনেক ছোট ছোট স্বপ্ন বাবা লোকনাথের কৃপায় আমার স্বামী পূরণ করেছে, যেগুলো আমি ছোট থেকে মনে পোষণ করে রেখেছিলাম। এমন অনেক স্বপ্নই পূরণ হয়েছে আমার নিজের সংসারে এসে। তার মধ্যে একটি হচ্ছে বাবা লোকনাথ আমার ঘরে পাথরের বাবা লোকনাথ বিরাজ করবেন। আমি কখনো বাবা লোকনাথকে আর্টিফিশিয়াল কোনো কালার এখনও পর্যন্ত দিয়ে কিছু করতে পারিনি। আমার খুব করলে করাই যায়, কিন্তু আমি বাবা লোকনাথকে কোথাও দিয়েও আসতে পারবো না যে 3-4 দিনের জন্য দিয়ে এলাম তারা করে দেবে। আর নিজেও রং করতে সাহস পাই না, কারণ আমার বাবা লোকনাথকে আমি পুজো দিতে 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 না তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এটা আমি ফিল করতে পারি। তোমরা চোখের দিকে তাকালেই বুঝবে। তোমরা যদি নিজেরা গভীরভাবে দেখতে পারো, অন্তর্দৃষ্টিতে দেখো, তাহলে তোমরা উপলব্ধি করবে। কারণ স্বচক্ষে ঈশ্বর দেখা কোনোদিন দেবে না, তাহলে আমাদের সেই চোখ থাকবে না, আমরা দেহ ধরে রাখতে পারবো না। তো অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের দেখতে হবে। আর হচ্ছে সাই বাবাকে দেখো, সাই বাবার চোখ তাকাও চোখের দিকে। হে প্রভু, তুমি কৃপা করো সকলের ওপর। ওম সাই রাম। বাবার মাথার থেকে যেন জ্যোতির বেরোচ্ছে। আচ্ছা, সাই বাবা, তোমরা হয়তো, আমি সাই বাবাকে মানে সাই বাবাকে আর কি একটা ছোট্ট উপহার দিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো সাই বাবার কপালে। আর আমি বাবা লোক প্রত্যেক ধনতেরাসে আমি আর কিছু কিনি না, নিজের জন্য কিছু কিনি না। আমার নিজের জন্য বলতে এইগুলোই আমার নিজের। আমি প্রত্যেক বছর প্রত্যেক দেখবে মা লক্ষ্মীর আছে, এই বাবা লোকনাথের ফটোতে আছে, হনুমানজির আছে, মা কালীর আছে। মোটামুটি আমি একটু একটু করে প্রত্যেক ধনতেরাসে আমি ঠাকুরের জন্য একটা কিছু কিনি। একবার তো মহাদেবের মাথার একটা ইয়ে কিনলাম, বেলপাতা, আর বাবা লোকনাথের মাথার এই মুকুটটা, এটা কিন্তু রূপোর, হ্যাঁ সোনার না। এই বছর তো ধনতেরাসে আর কিছু কিনবো না। আর মহাদেবের জন্য একটা কিছু, এর উপরেই আমি একটা, এটা রূপোর না, সরি এটার উপর না মনে হয়, মাথার যে আছে না পাতাটা রূপোর, কিন্তু ওই যে যে নাগ, তিনি কিন্তু রূপোর না। আর এবার আজকের ওম নমঃ শিবায়টা খুব ভালো লিখতে পেরেছি। প্রত্যেকদিন ভালো লিখি না, আজকে বেশ ধৈর্য ধরে, যতই দেরি হোক ধৈর্য ধরে আজকের পুজোটা করেছি। আর ঠাকুরকে খুব সুন্দর করে, মানে খুব ভেতর থেকে একটা পরিচ্ছন্নভাবে পুজো হয় না, তোমরা যেন সেটাই বুঝতে পারবে। আমার ঠাকুরের প্রত্যেকটি ফটো দেখলে বা কিছু, আমি খুব চেষ্টা করি খুব গুছিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে পুজো করার। তো ঠাকুর সবই জানেন, সবই দেখছেন, তিনি অন্তর্যামী, তার কাছে কিছুই লুকোনো যায় না, সবই তারই কৃপায়। ওম সাই রাম। আমি বরাবর তোমাদের সাথে রুটিন শেয়ার করতাম, আর আমি সবসময় বলি ছোট ছোট কাজগুলো ভাগ করে নিলে কিন্তু আমাদের সুবিধা হয়। 10 মিনিটের কোনো কাজকে আমি ফেলে রাখি না, যেটা মনে হয় একটুখানি করে নিলে এই সময় হয়ে যাবে সেটা সঙ্গে সঙ্গে হাত দিই। যেমন এই বিছানাটা আগে আমি সন্ধ্যা দিয়ে দিলাম, কারণ সন্ধ্যাটা পেরিয়ে যাচ্ছিল। আয়ুষ্মানের এই প্রজেক্ট করতে গিয়ে বিছানার ওপরটা একদম তছনছ হয়ে গেছে। আয়ুষ্মান এখন বেরিয়ে গেছে পড়তে, আমি চট করে সন্ধ্যাবাতিটা দিয়ে আবার নাইটি যেটা পরেছিলাম সেটা পরে চলে এসেছি। বিছানাপত্র আগে ঠিক করলাম, জায়গার জিনিস জায়গায় সেট করলাম।
আমি জাস্ট কদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, জাপানিজ টেকনিক, তারা কিভাবে ঘরদোর সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখে। তোমরা যারা পাহাড়ে বেড়াতে যাও দেখবে পাহাড়িদের ঘরদোর ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে। তার জন্য একটা জিনিস ভীষণ ম্যাটার করে, সেটা হচ্ছে আবহাওয়া। তারা ঠান্ডা ঠান্ডা পরিবেশে থাকে, আমরা থাকি প্যাচপ্যাচে গরমে। এই বৃষ্টি হচ্ছে অথচ বিভৎস গরম। সবসময় আমাদের পক্ষে হার্ডওয়ার্ক করা কখনোই পসিবল নয়, কারণ আমরা একটুতেই হাঁপিয়ে যাব, প্রচণ্ডভাবে আমরা ডিহাইড্রেট হয়ে যাব, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব। সেই জন্য কী করি, আমি সবসময় 10 মিনিট করে কাজ ভাগ করি। তো এই জাপানি টেকনিকে দেখলাম যে 1 মিনিট করে ভাগ করে তারা কাজগুলো করে, ফলে তাদের নাকি কখনো অসুবিধাই হয় না। খুব ভালো টেকনিক, যে 1 মিনিটের যা কাজগুলো থাকে, যেমন ধরো এই জিনিসপত্রগুলো গুছিয়ে তুলতে আমাদের 1 মিনিট থেকে 1.5 মিনিট হয়তো খুব বেশি হলে লাগবে, তারা সেটা করে নেয়। আমিও কিন্তু তাই করি সবসময়। বিছানার ওপর জামা কাপড় হয়তো দুপুরবেলা রেখে দিলেও হয়তো আর শরীর দিচ্ছে না, কিন্তু উঠে 10 মিনিটের হয়তো কাজ সেটা করে নিই। ওই করতে করতে টিভি দেখতে দেখতে আমি তার মধ্যে একটু ময়দা মেখে নিলাম। আজকে আয়ুষ্মানের বাবা ওরা রোল খাবে, চিকেন রোল। কেন চিকেন রোল আমি করবার প্ল্যান করলাম সেটা বলছি। ওই যে দুধ চাটা খেলাম, খাওয়ার পরেই অম্বল হয়ে গেছে, বুঝলে। অ্যাকচুয়ালি দুধ চা খেয়ে হয়নি। তারপরে আশিস নিয়ে এসেছিলো মশলা মুড়ি মাখা। ওই বাইরের মশলা মুড়ি মাখা, ওই মশলাটা না আমার ঠিক, ওই গুঁড়ো লঙ্কা যেটা, সেটা আমার ভীষণভাবে ক্ষতি করে। ওটা খাওয়ার পর থেকেই শরীরের মধ্যে অস্বস্তি, মানে কি, গলা বুক প্রচণ্ড জ্বলতে শুরু করলো। আর ভেবেছি এরপরে বেশ কিছুদিন অন্তত আবার দুধ চাটা ছোবো না। অ্যাকচুয়ালি দুধ চায়ের জন্য হয় না, আমরা যে খাবারগুলো খাই সেগুলো হজম হয় না। যেই দুধ চাটা ভেতরে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা এফেক্ট, মানে অ্যাসিডে পরিণত হচ্ছে। আর এমনিতেও আমাদের শরীরে, আমার হাজব্যান্ডের, আমরা ভীষণ, মানে অ্যাসিডিটির সমস্যাটা ভীষণভাবে এফেক্ট করে আমাদের। যার জন্য আমাদের যাদের প্রচণ্ড অ্যাসিডিটি হয় দেখবে দাঁতেরও সমস্যা খুব তাদের হয়। যাই হোক, এরপরে যেটা করলাম, ঝটাপট চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। ওইগুলো যদি ফেলে রাখতাম তাহলে আবার আমাকে সেই রাতের বাসনের সাথে একসাথে মাজতে হতো, বাসনের পরিমাণ বেড়ে যেত, আমারই কষ্ট হতো। ওই জন্য সবসময় বাসন যেটাই বেরোয় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। দুপুরের কিছুটা ভাত ছিল, ভেবেছিলাম রাতে আমি খাবো, কিন্তু ওই যে রোল বানাবো, তার কারণ চিকেনের বেশ কিছুটা আমি বানিয়ে রেখেছি, সেটা দিয়ে কাজে লাগাতে হবে আর কি। আর এরপরে হয়ে গেল, বাসনগুলো সব বারান্দায় উবুর করে আসলাম। ওই যে যেই বারান্দাটা দেখলে, যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, আমার তো 3টে বারান্দা, 3টেকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু ঘরে স্পেস কম, সেই জন্য বারান্দাগুলোকে আমি কাজে লাগাই। তো এই বারান্দাটায় হচ্ছে আমাদের জলের জারটা থাকে, তারপরে যা যা কাঁচা ধোয়া হবে সেই সমস্ত থাকে, ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে সব এই সমস্ত আগরুম বাগরুম রাখি, যাতে মানুষের চোখে যেগুলো কম পড়া উচিত, ঝাঁটা থাকে, মানে ঘর ঝাড় দেওয়া যে ঝাড়ু সেটা রাখি, তারপরে ঘর মোছার বালতি টালতি এই সমস্ত থাকে। তো ওই জায়গাটা একটু ওরকম জবরজং থাকে, কিন্তু আমি সবসময় গোছানো পরিষ্কার রাখার চেষ্টা করি। আচ্ছা, ময়দা তো মেখে আমি রেখে দিয়েছিলাম। ময়দা যতক্ষণ মেখে রাখা যায় তত ভালো, তো আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, ততক্ষণে ঘরের কাজগুলো সেরে নিলাম। এরপরে আশিস আর আয়ুষ্মানের জন্য ময়দার পরোটা মতন করে নেব, যেরকম রোলের ক্ষেত্রে বানাই। আর কীরকম চিকেন রোলটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি গতকাল বেশ অনেকটা চিকেন ভর্তা বানিয়েছিলাম। এবারে 2টো পিসেরই আমি ব্রেস্টের পিস দিয়ে বানিয়েছি, কিন্তু অত পরিমাণে হয়ে যাবে আমি বুঝতে পারিনি, মানে আমাদের খাবার সাধ্যের বাইরে। সত্যি কথা বলতে কি, চিকেন ভর্তা না খুব একটা আমরা ভালো খাই না, সে আমি অনেক কিছু দিয়ে খুব ভালো করেই বানিয়েছি, কিন্তু মানে অন্য কোনো রেসিপি হলে টপাটপ উঠে যায়। চিকেন ভর্তাটা যতই নাও তোমার একটুখানি দেখবে মনে হবে যেন হেভি হয়ে যাচ্ছে শরীরটা। তো যাই হোক, এখানে আমি যেভাবে পরোটা করি, আগে তেল দিই, তারপরে কিন্তু আমি বেলে রাখা যে, মানে যেটা রুটি বা পরোটার জন্য যেটা বেলে রাখি সেটা দিই। এতে পরোটা খুব নরম হয়। আগে যদি ময়দার পরোটা সেঁকে নাও, ব্যাস ওটা পাঁপড় হয়ে যাবে, মানে বেশিক্ষণ থাকবে না, শক্ত হয়ে যাবে পরে আর কি। পাঁপড় হবে না, মানে পরে শক্ত হয়ে যাবে। ওই জন্য আগে তেল দেবে, তারপরে এইভাবে ভাজো, দেখবে অনেকক্ষণ নরম থাকবে পরোটা। আমি একটা কি গন্ডগোল করেছি শোনো, নিজে তো ময়দা মেখে নিয়েছিলাম, আর আটা আমার সবসময় সকালের দিকে যখন টিফিন করি মাখা থাকে, আমি জানি ওটা আমার মেখে রাখা আটা, কিন্তু ওইটা কি করেছে, আমার যা ময়দা মেখে রেখেছিল ফ্রিজে, আমি আবার ওইটাই, মানে আমি আটার খাওয়া হলো না, সে আমাকে ময়দাই খেতে হলো। মানে কপালে লেখাই আছে তোকে ময়দাই খেতে হবে মন, তাই আমাকে ময়দাটাই খেতে হলো। যদি আমি হাফ খেতে পারি না আমি বেশি, তো হাফ খেয়ে আয়ুষ্মানকে হাফ দিয়ে দিয়েছিলাম। আর এই যে চিকেন ভর্তাটা বেশ ভালো করে করেছিলাম, ওটাকেই তাওয়াতে দিয়ে দিলাম, হয়ে গেল চিকেন তাওয়া ফ্রাই। এরপরে আমি একটা কয়লা জ্বালিয়ে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। একটা স্মোকি গন্ধ চলে আসবে, মনে হবে তুমি কাবাব রোল খাচ্ছ। আমরা সংসার করতে করতে বা যে কোনো কাজ করতে করতে যেমন পারফেক্ট হই, সেরকমই সব জিনিসেই। ধরো যেই কাজটা তোমার করতে খুব টাফ লাগে, তুমি সেই কাজটা ছোট ছোট করে ভাগ করে করো, ছোট ছোট টাইম নিয়ে করো। যে আমি এই কাজটা, ধরো তুমি একটা সেলাই করছো, তোমার অনেকটা সেলাই করতে হবে, তুমি একটা পার্ট করলে, আবার কিছুক্ষণ পরে আবার একটা পার্ট করলে, এইভাবে করতে করতেই আমরা যে কোনো কাজের একঘেয়েমি দূর করি এবং সেই কাজটাকে পারফেক্ট করে করতে পারি। তার জন্য অবশ্যই মনের শান্তিটা সবার আগে দরকার। যার মনে শান্তি নেই সে কোনো কিছুই শান্তভাবে করতে
করতে পারবেন না। আর সবথেকে বড় কথা, আমরা সারাক্ষণ কাজ করবার জন্য কিন্তু পৃথিবীতে জন্মাইনি। আমরা এসেছি মেনলি কিন্তু ঈশ্বর সাধনা করতে, যেটা আমরা সবার লাস্টে করি, তার সবার আগে করি সবার সেবা, তারপরে ঈশ্বর সাধনা, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা, আমি সবার ক্ষেত্রে বলবো না। তো আয়ুষ্মানকে দিয়ে দিলাম, তারপরে আশিসকে দেবো। আসলে আশিসেরটায় দিচ্ছি না হচ্ছে সস, ও টমেটো সস দিয়ে খেতে একদম ভালোবাসে না। কাঁচা পেঁয়াজটাও দিচ্ছি না ওদের, ওরা দুজনে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ওই জন্য ওদেরটা কাঁচা পেঁয়াজও দিচ্ছি না, আমিও খাই না। যখন ওরা খায় না তখন আমিও খাই না। আর একটু চাট মশলা, একটু বিট লবণ, একটু লেবুর রস দিয়ে এইভাবে ওকে করে দিলাম। সবথেকে ভালো লাগে যেহেতু ওই যে স্মোকি ফ্লেভারটা এনেছি, তো মনে হবে একদম বাইরের রোল খাচ্ছ। আর তার সাথে নরম পরোটা দিয়ে খেতে তো আর কি বলবো, কোনো জবাবই নেই। প্রজেক্ট সব বায়োলজি ল্যাবে নিয়ে গিয়ে জমা করা হবে, তারপরে সব বন্ধুরা একসাথে বসবো বায়োলজি ল্যাবে, আর অনেক রকমের ইনসেক্ট দেখবো। তারা আগে তো নিয়ে যাবে কনফার্ম। বাচ্চারা এসে আমাদের সাথে অনেক ধরনের গল্প করে, তাই না? আমার ছেলেটা যখন একদম ছোট ছিল তখন আমি এত ফ্রাস্ট্রেটেড থাকতাম, কিছু এসে বললেই না খুব রেগে যেতাম। এখন যা, তখন তো আরও ছোট, তখন একটু ইম্যাচিওর কথাবার্তা। কিন্তু এখন মনে হয় ওই কাজটা আমি তখন কেন করেছি, আমি যদি একটু মন দিয়ে শুনতাম তাহলে ওই সময়টাও আমার খুব, মানে এই যে আফসোস আজকে যে কেন আমি ওকে এত মেজাজ করতাম, কেন আমি আমার ফ্রাস্ট্রেশন আমার বাচ্চাটার ওপর দিয়ে আমি দূর করতাম, আজ ভাবলে আমার খুব কষ্ট হয়। যখন আয়ুষ্মান বলে মা ছোটোবেলা তুমি খুব রেগে রেগে থাকতে, আমি যখন ছোটো ছিলাম, মানে ওর ওই ব্যাপারটা মনে আছে যে মা তখন খুব রেগে থাকতো। আমি তখন ওকে বলি বাবাই তুই তো জানিস তখন আমার শরীর কেমন থাকতো, মন মানসিকতা কেমন থাকতো, তুই ছোট হলেও তুই কিন্তু ফিল করতিস, ও সেটা বোঝে। তো যাই হোক, এখন নিজেকে সংশোধন করার চেষ্টা করি, তবে তার জন্য আমার কোনো রিগ্রেট করি না, কারণ রিগ্রেট যেই আমি করব বা সেটা নিয়ে যদি আমি আফসোস করি তাহলে আমি ওইটা ভাবতে ভাবতে আরও বেশি নিজের বর্তমানটাও নষ্ট করব। যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার পরেই কিন্তু ওই বাসনগুলো মেজে নিয়েছি ঝটাপট করে। রান্নাঘর ইদানিং দেখবে বিভিন্ন রিলসে বলে রাত্রিবেলা এঁঠো বাসন কখনোই রাখতে নেই, কিন্তু আবার সেখানে অনেকে কমেন্ট করে আমরা তো ছোটো থেকে দেখে আসছি পরের দিন কাজের মেয়ে এসে বাসন মাজে, তাই জন্য রেখে দিতে হয়। আমি বলবো অবশ্যই সেটা তো অনেকেই সুবিধার জন্যই করে, কিন্তু একটা গামলা করে রান্নাঘরে না রেখে অন্য কোথাও রেখে দাও, বা রান্নাঘরেই যদি রাখতে হয় নিচের দিকে রাখো, সিঙ্কে রেখো না, পরিষ্কার করে রান্নাঘরে সিঙ্ক টিঙ্ক একদম ঝকঝকে করে রাখো। কতক্ষণ, খুব বেশি হলে রান্নাঘরটা পরিষ্কার করতে 10টা মিনিট লাগে যদি তোমার ডিপ ক্লিন করাই থাকে। আর ডাস্টবিনের ময়লাটাও যেন একটা প্যাকেটের মধ্যে আলাদাভাবে থাকে, ডাস্টবিনে ডাইরেক্ট অনেকে ময়লা ফেলে, তাতে কিন্তু ডাস্টবিনটাও নষ্ট হয় আর ডাস্টবিন থেকে একটা দুর্গন্ধও বেরোয়। একটা প্লাস্টিক বা যে কোনো একটা ব্যাগ আলাদাভাবে রাখলে কিন্তু সেই জিনিসটা ভালোও থাকে আর দুর্গন্ধও হয় না তোমার রান্নাঘরে। তো আমি একটা ছোট্ট তো সবসময় রাখি। আর এখানে হয়ে গেল সমস্ত ক্লিন করে চলে এসেছে। এই যে লিকুইডটা আমি বানিয়ে রাখি যাতে কোনো সময় আরশোলা টারশোলা না আসে, একদিন অল্টারনেট ডেতে করলেই হয়ে যায়। স্প্রেটা দিয়ে একটু বুলিয়ে নিই ক্যাবিনেটগুলো, কারণ এই ক্যাবিনেটের মধ্যেই কিন্তু ওই কুচো আরশোলা হবে। তুমি একবার এটা বানিয়ে স্প্রেটা করে দেখো, তোমার সঙ্গে সঙ্গেই দেখবে যদি থাকে উড়ে উড়ে পালিয়ে যাবে। ডেটলের গন্ধ বা বেকিং সোডা একদম আরশোলা পছন্দ করে না। এরপরে নিচে তো একটু হলেও এঁঠোকাঠা পড়ে, তাই আমি ফ্লোরটা সবসময় মুছে রাখি, কারণ এরপর তো বিছানায় উঠবো বা এঘর ওঘর করবো। আর জানো এই চাদরটা গতকালই আমি পেতেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ওই খেতে বসে ওই এঁঠো নিয়ে ওখানে বসে পড়েছে। আমি সবসময় বলি যখন মাছ মাংস বা অন্য কিছু খাবে তখন নিচে বসে খাবে, ও ফাট করে ভুল করেই বসে পড়েছে। তো সেই জন্য আমি চাদরটা চেঞ্জ করে দিলাম, কালকেই কেচে ফেলবো। তো এদিকে হয়ে গেল, বিছানাটাও একদম ঠিকঠাক করে নিলাম। প্রত্যেকটা কাজ কিন্তু 10 মিনিট করেই লেগেছে। কিচেন পরিষ্কার করতেও 10 মিনিট, বিছানাটা করতেও হয়তো খুব বেশি হলে ক্যামেরা নিয়ে করি বলে 10 মিনিট। আর এই যে রাতের এইটুকু হাইজিন নিজের জন্য তো মেনটেন করতেই হয়। ব্রাশটা অবশ্যই করি, তার সাথে ফেস ওয়াশটাও করি। আমি সেটাফিল, যেটা অয়েলি স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য, সেই ফেস ওয়াশটা ইউজ করি। ব্রাশ করে ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নিয়ে, মুখটা ফেস ওয়াশ না মানে ফেস ওয়াশ করে নিয়ে টোনার অ্যাপ্লাই করি। তার সাথে অবশ্যই আমি কিন্তু যে জেলটাকে আমি অ্যাজ আ তোমার ময়শ্চারাইজার ইউজ করি সেটাও করি। আর এখন ইদানিং একটু খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করেছি, কোনো রকম আমি ডায়েট করছি না, একটু কমানোর চেষ্টা করছি। অনেকে আমার মুখ টুকগুলো শুকনো লাগছে, হয়তো সেই জন্যই লাগছে, একটু মুখটা ছোট ছোট লাগছে। আমার রোগা হওয়ার প্রথম লক্ষণ চলে আসে মুখটা ছোট হয়ে যায়, শরীর আন্দাজে মুখটা ছোট, তাই জন্য। তো যাই হোক, স্কিনটা ভালো করে চর্চা করে নিলাম। জামা ছাড়বো পরে, একদম শোয়ার আগে নাইটি, একটা হাত কাটা নাইটি পরে ঘুমিয়ে পড়বো। আর চুলগুলো বাঁধি না, তার কারণ আমি রাত্রিবেলা চুল খুলেই শুতে পারি, আমি বেঁধে শুতে পারি না। এখন এই আয়ুষ্মানের স্কুল ড্রেসগুলো সব ঠিকঠাক আছে কিনা এইটাই দেখা বাকি ছিল, সেটাও দেখে নিলাম, সব রেডি। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাজে লাগবে। তো টাটা।